আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আগামীকাল সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন তিনি। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এরই মধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত নাজমুল হুদা রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর একটি ভোটের অপেক্ষায় ছিল গোটা দেশ। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কাল সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন সিইসি। তফসিলে ভোটের তারিখ ঘোষণা ও গণভোট সহ থাকবে নির্বাচনের যাবতীয় কার্যক্রমের রূপরেখা। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। বুধবার বিকাল ৪টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন সিইসি। এর আগে দুপুরে নির্বাচনের সার্বিক প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন সিইসি সহ ৫ কমিশনার। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, মক ভোটিংটা হয়েছিল সে অনুযায়ী কতটুকু সময় নিয়েছেন এবং সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন। নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে সুষ্ঠুভাবে নির্বাচন করতে ইসিকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। নানা নাটকীয়তার পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বুধবার সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। আগে থেকেই গুঞ্জন ছিল নির্বাচনে অংশ নেবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার বিকেল ৫টায় পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথেই তাদের পদত্যাগ কার্যকর হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তাদের পদত্যাগ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এ সময় দুই উপদেষ্টার উদ্দেশ্যে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। তার আগে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নিজের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করে আসছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলওয়ান খান, আরটিভি, ঢাকা। ক্ষমতায় গেলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিরাপদে প্রচারের নিশ্চয়তা দেবে বিএনপি, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মেগা প্রজেক্ট হাতে না নিয়ে দেশের মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার সব ব্যবস্থা নিশ্চিত করবে বিএনপি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি দেশের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার লক্ষ্যে সব পদক্ষেপ গ্রহণ করা হবে। দোষারোপের রাজনীতি বাদ দিয়ে দলগুলোকে দেশ গঠনে পরিকল্পনার কথা তুলে ধরার আহ্বান জানান তিনি। রুদ্র রফিকের রিপোর্ট।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরার কৌশল রপ্ত করার জন্য 7 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। রাজধানীর কেআইবি মিলনায়তনে চতুর্থ দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় চলমান সংস্কার কার্যক্রমের সমালোচনা করেন তিনি। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন, যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। দিনব্যাপী কর্মসূচির সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে রাষ্ট্র গঠনের পরিকল্পনাগুলো একে একে তুলে ধরেন। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। শুধু মানুষের ভাগ্যের উন্নয়ন নয়, পরিবেশেরও ব্যাপক উন্নয়নের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে, একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলো একে অপরের দোষারোপ ধরা দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এটা খারাপ বলেছে, ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। মানুষ যে তর্ক বিতর্ক কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে মাঝে মাঝে। তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। দেশ গড়তে বিএনপি নেয়া পরিকল্পনার 40% বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের শুভ পরিবর্তন হবে বলে দাবি তারেক রহমানের। আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে, সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। রুদ্র রফিক, RTV, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে, একথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচন হবে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। আগামী নির্বাচন উৎসবমুখর ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনকারীদের নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএনওদের নিজ নিজ এলাকায় সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। যে কাজের সম্মুখীন এখন যে কাজ নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় আছে জানিয়ে প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কিভাবে কোন কাজটি করতে হবে তার পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এছাড়া গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করার কথাও বলেন তিনি। স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে। আমরা যদি এটা করে ফেলি, এটা বাংলাদেশ পাল্টে গেল। এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই, এগুলো সব হয়ে গেছে। রক্ত দেওয়ার দরকার নেই, সেটাও হয়ে গেছে। যা যা হবার সব হয়ে গেছে। মুহূর্তটাকে ব্যবহার করা, 100 বছরের জন্য বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা, এই নির্বাচন। ইউএনওদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস নতুন করে গড়ার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে মুখ থুবড়ে পড়বে জাতি। ইতিহাস আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন সেই সুযোগ পাবে না। আজকে যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। বিগত নির্বাচনে ভোটারদের সাথে প্রতারণা হয়েছে দাবি করে বলেন, আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্য ঐতিহাসিক হবে। এই প্রস্তুতির খুব গুরুত্বপূর্ণ প্রস্তুতি, যাতে আমি প্রত্যেকটা জিনিস বুঝি। গণভোটটা কি, নির্বাচনটা কি, মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করব। দোকান খুলে বসে দিলাম, আসেন ভোট দিয়ে যান, কেউ আসলো না, কেউ খবর পেল, কেউ খবর পেল না, তাহলে আমাদের দায়িত্ব হলো না। সবাই খবর পাবে, সবার মনে উৎসাহ জাগবে, আমাদেরকে উৎসাহ জাগাতে হবে। এইটাতে এত বেশি সংখ্যক মানুষ এসছে, ভোট দিয়েছে, এটা ইতিহাসে আরেকটা স্মরণীয় বিষয় হবে। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য।
মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যে কোনো সময় লন্ডন নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, মেডিকেল বোর্ড দেশ বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সবসময় চেষ্টা চালাচ্ছে। বেগম জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, তিনি আগের মতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন। যাতে ভালো চিকিৎসা সেটি উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, আজকে কিন্তু মেডিকেল বোর্ডের যে মিটিং, সেই মিটিংটি খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে, কারণ বিকেলে জুবাইদুর রহমান এসেছেন এবং সন্ধ্যার পরে ডাক্তার AZM জাহিদের সাথে সবসময় এখানে থাকেন। মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের 2টি হসপিটালের চিকিৎসকরা অনলাইনে এবং অস্ট্রেলিয়ার একটি হসপিটালের কয়েকজন চিকিৎসক অনলাইনে ছিলেন। এখানে উপস্থিত ছিলেন সরাসরি চীন এবং যুক্তরাজ্যের কয়েকজন চিকিৎসক সহ বাংলাদেশের যে চিকিৎসকরা সবাই। তো সবাই মিলে শেষ পর্যন্ত যেই সিদ্ধান্তটি এসেছে, AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলন করে যেটি জানিয়েছেন যে তারা সবাই আশাবাদী বেগম খালেদা জিয়া এই কয়েকদিনে যেভাবে রেসপন্স করছেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সেজন্য তিনি সুস্থ হয়ে উঠবেন সে আশাবাদী তারা। এবং যদি তিনি বিদেশে নেওয়ার মতো তার শারীরিক কন্ডিশন হয়ে যায় তাহলে দ্রুতই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, সেই কথাটি তারা আমাদেরকে বলেছেন। গত শনিবার সবশেষ AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলন করেছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয় নিয়ে এবং 5 দিন পর আজকে সংবাদ সম্মেলন করলেন। এই 5 দিনের যেই আপডেট অথবা উন্নতি অবনতি কিংবা স্থিতিশীলতা, এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম তার কাছে। তিনি যেটি বলেছেন যে 5 দিনে খুব বেশি পরিবর্তন না হলেও তিনি যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন টানা 5 দিন ধরে কিংবা এর আগের সময়ের মতো করে, সেটি এক ধরনের ডেভেলপমেন্ট এবং তার ভিত্তি ধরেই তারা আশাবাদী এবং বলেছেন যে বেগম খালেদা জিয়া এখন আইসিইউতে চিকিৎসা গ্রহণ করছেন এবং চিকিৎসকরা যখন যে ধরনের চিকিৎসা দেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটা তাকে দেয়া যেতে পারছে এবং তিনি গ্রহণ করতে পারছেন। এই জায়গাটা সবচেয়ে আশার বিষয় এবং সেই আশার জায়গা থেকে তারা বলেছেন যে মেডিকেল বোর্ড আশাবাদী যে তিনি এই অবস্থা থেকে আস্তে আস্তে হয়তো রিকভার করে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এমন আশাবাদের কথা আমাদেরকে জানিয়েছেন। এর পরবর্তীতে আসলে যেহেতু আর চিকিৎসকদের পক্ষ থেকে নতুন করে কোনো তথ্য জানানো হয়নি, আমরা সেই বিষয়টা জানি না। তবে এখন পর্যন্ত জেনে দেখেছি যে তার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান বিকেল 5টায় এসে হাসপাতালে প্রবেশ করেছেন, এখনও তিনি ভেতরে অবস্থান করছেন। মূলত তার তত্ত্বাবধানেই কিন্তু এখানে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তিনি সবসময় তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার যে চিকিৎসকরা বিদেশ থেকে পরামর্শ দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন চীন, যুক্তরাজ্য এবং ঢাকার যে চিকিৎসক, তাদের সবার সাথে সমন্বয় করে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো সিনথি, আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য এভারকেয়ার হাসপাতাল থেকে। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 125 জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনও অনুকূলে নয়। এ তালিকার কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমে থাকার প্রমাণ পেলে তালিকা থেকে বাদ দেবে এনসিপি। রিপোর্ট করেছেন জাহিদ রহমান।
জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ এবং সংস্কারের পক্ষে এমন প্রার্থীদের প্রাথমিকভাবে ১২৫ আসনে নিজেদের তালিকা ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ঋণ খেলাপি, ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, আমরা এটা জনগণের সামনেও প্রকাশ করতে যাচ্ছি। জনগণের কোর্টে যদি কেউ আপনারা পেয়ে থাকেন, সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান, আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। ঢাকা 11-তে নাহিদ ইসলাম, রংপুর 4-এ আক্তার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ, ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 9-এ তাসনিম জারা, ঢাকা 13-তে সামান্তা শারমিন, নরসিংদী 2-এ এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান, সেই সব প্রার্থীদেরকে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে ধারণ না করায় এনসিপির জন্ম। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার কাজ, পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আসছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। ক্ষমতা কিংবা আসন পেতে নয়, পরিবর্তনের পক্ষে জনমত গড়তেই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। অর্থাৎ পুরনো এই গণ অভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য দিত, জামাত যেই জিনিস নিয়ে কথা বলতো, মানুষের কাছে ভোট চাইতো, তারা সেই একই প্রক্রিয়াতেই কিন্তু কাজ করতেছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। 10 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। এ পর্যন্ত শিশুটি বেঁচে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুপুরে 1:45টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় কার্যক্রম শুরু করা যায়নি। পরে বিকেল 5টার দিকে ভেকুর সহায়তায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। এর আগে দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে একটি পরিত্যক্ত গভীর নলকূপের খোলা মুখ দিয়ে অন্তত 35 ফুট নিচে পড়ে যায় শিশুটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 2,23,471 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্যে দক্ষিণ কোরিয়া, কানাডা, ওমান, অস্ট্রেলিয়া, ইতালি ও জাপানের প্রবাসীরা। এছাড়া ইসির এক বার্তায় বলা হয়েছে, নির্বাচনী দায়িত্বে ভোটার নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে 25 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। দশ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। এ পর্যন্ত শিশুটি বেঁচে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর তানোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান রকি। রকি, আর কত সময় লাগতে পারে শিশুটিকে উদ্ধার করতে? এছাড়া সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, এরই মধ্যে কিন্তু 7 ঘন্টা অতিবাহিত হয়েছে প্রায়। এখন পর্যন্ত এই নিখোঁজ যে শিশুটি রয়েছে তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এবং আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই যে গর্তটি আপনি দেখতে পাচ্ছেন, মূলত শিশুটি এইখানেই মূলত আসলে পড়ে গিয়েছে। এখন তাকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং সেইখান থেকেই মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে কিন্তু আসলে প্রাণপণভাবে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। এবং আপনাকে আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করি যে এই পারে কিন্তু এক্সকাভেটর যে মেশিনটি সেটি নিয়ে আসে রাখা হয়েছে এবং পাশেই কিন্তু খনন করা হচ্ছে। এবং এই যে গর্তটি রয়েছে সেটির কিন্তু প্রায় গভীরতা রয়েছে 40 থেকে 50 ফুট। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখন পাশে এক্সকাভেটর দিয়ে তারা এই পাশের এই জায়গাটিতে খনন করছেন এবং সেটি তারা প্রায় 30 ফুটের মতন তারা খনন করবেন। এরপরেই মূলত আসলে বোঝা যাবে যে শিশুটি কোন জায়গাটিতে রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে উচ্চ সম্পন্ন ক্যামেরা ভিতরে কিন্তু পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে শিশুটির এখন পর্যন্ত যে অবস্থান সেটি কিন্তু
নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার বেশ ভিড় রয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই পুরো এলাকাটি এখন নিয়ন্ত্রণে নিয়েছে, কারণ হাজার হাজার উৎসুক জনতা এখানে আসছেন এবং ভিড় করছেন। ফলে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা তৎপরতা চালাচ্ছেন, ফলে তাদেরকে এই উদ্ধার তৎপরতা চালাতে কিন্তু কিছুটা বেগ পোহাতে হচ্ছে। এবং আমরা ফায়ার সার্ভিসের এখানে যিনি সহকারী পরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে অভিযান যে পরিচালনা সেটি তারা করে যাবেন। এবং আপনি জানেন যে দুপুরের দিকে আসলে শিশুটি এখানে কিন্তু তার মায়ের সাথে হাঁটছিল একটি বিলে, পরবর্তীতে গভীর যে নলকূপ ছিল বিএমডি এর সেখানে শিশুটি পড়ে যায়। পরবর্তীতে কিন্তু সেইখানে কিন্তু আসলে তার মা খোঁজাখুঁজি করে যখন না পায় তখন কিন্তু স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল 4টার দিকে এসে কিন্তু এখানে উদ্ধার তৎপরতা চালায় এবং আমরা দেখতে পেরেছি যে এখন পর্যন্ত এখানে 3টি ভেকু যে মেশিন রয়েছে বা এক্সকাভেটর রয়েছে সেটি দিয়ে এখন পর্যন্ত আসলে যে খনন কাজ সেটি কিন্তু করা হচ্ছে এবং আরও 2-1টি এক্সকাভেটর কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে। ফলে বলা যায় যে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু আসলে যে পুরো যে উদ্ধার যে তৎপরতা সেটি চলছে। এবং আমি কিছুক্ষণ আগেও ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে তাদের কাছে এখন পর্যন্ত খুব একটা আপডেট কোনো কিছু তথ্য নেই। তারা বলছেন যে এই অভিযান তারা পরিচালনা করবেন। আমরা সহকারী পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলবো, একটু জানাবেন যে এই সর্বশেষ যে কি খবর রয়েছে আপনার কাছে যে এখন উদ্ধার। জি, এখন আমরা তো বিকাল প্রায় 4টা থেকে আমরা উদ্ধার অভিযানে আছি। এখন শিশুটির আপনি খোঁজ পেয়েছেন কিনা? এখন শিশু আসলে শুনছিলেন যে সিনথিয়া, আসলে এখন পর্যন্ত শিশুটির আসলে যে উদ্ধার তৎপরতা সেটি এখন পর্যন্ত তাদের কাছে সুনির্দিষ্টভাবে এখনো। অস্ট্রেলিয়ায় আজ থেকে 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ হয়ে গেছে। নতুন আইনের আওতায় তারা এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খুলতে কিংবা ব্যবহার করতে পারবে না। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া সরকার। এর আগে গত বছরের নভেম্বর মাসে এই আইন প্রণয়নের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। পরে সেটি দেশটির পার্লামেন্টে পাশ হয়। সে সময় আইনটি লঙ্ঘন করলে শিশু কিশোরদের কোনো শাস্তি না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আলবানিজ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।